প্রিয় শিক্ষার্থী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি তাপস কুমার সাগারি, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিবিএ অনার্স চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং থিওরি নিয়ে। অ্যাকাউন্টিং থিওরি বইটা আমরা ইতিমধ্যে একটা ক্লাস করিয়েছি, যে অ্যাকাউন্টিং থিওরিতে আমরা ইন্ট্রোডাকশন এবং হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের ধারাটা আমরা গত ক্লাসে পড়িয়েছি। আজ আমরা অন্য কিছু পড়ব। আজ আমরা পড়ব শিল্প বিপ্লব ও হিসাব বিজ্ঞানের উন্নয়ন। শিল্প বিপ্লব ও হিসাব বিজ্ঞানের উন্নয়ন আমাদের কিভাবে কি হলো, শিল্প বিপ্লব কখন হলো এবং হিসাব বিজ্ঞানের উন্নয়ন কখন হলো, সেটা নিয়েই মোটামুটি আলোকপাত করব। তাহলে হিসাব বিজ্ঞানের ইতিহাস সাম্প্রতিককালের ব্যবসা বাণিজ্যের নামে পুরাতন ব্যবসার উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি লাভ করেছে। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ ধারায় প্রথম মাইল ফলকটি ছিল দুইতরফা দাখিলা পদ্ধতির পরিবর্তন। অর্থাৎ এই দুইতরফা দাখিলা পদ্ধতিটি আমাদের লুকা প্যাসিওলি তিনি তৈরি করেছিলেন 1494 খ্রিস্টাব্দে। আর এই 1494 খ্রিস্টাব্দে তার প্রবর্তিত দুইতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের আজকের এই অবস্থান। তোমরা ইতিমধ্যে জেনেছো, দুইতরফা দাখিলা পদ্ধতি আমরা সাধারণত ডেবিট ক্রেডিট নির্ণয় করি এবং এই ডেবিট ক্রেডিট নির্ণয়ে সাধারণত আমরা জাবেদার মাধ্যমে ফেলে থাকি। যাই হোক, এই দুইতরফা দাখিলা পদ্ধতির জনক আমাদের লুকা প্যাসিওলি। আর সেটি তারপর যে ঘটনাটি হিসাব বিজ্ঞানের উন্নয়নে জাদুর মতো কাজ করেছে সেটি হলো শিল্প বিপ্লব ও সেই সাথে সাথে যৌথ মূলধনী কারবারের উদ্ভব। হিসাব বিজ্ঞানের পূর্ণ অবসর দানের জন্য যে ঘটনাটি অভাবনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার নাম শিল্প বিপ্লব। অর্থাৎ শিল্প বিপ্লব ছাড়া হিসাব বিজ্ঞান আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো না। আর শিল্প বিপ্লব না হলে হিসাব বিজ্ঞানের আজ এত প্রসার লাভ করতে পারতো না। শিল্প বিপ্লবের ফলে বৈজ্ঞানিক আবিষ্কার প্রযুক্তিগত উন্নয়নের চরম উন্নতি ধারণ করে। বস্তুত এই বিপ্লব উৎপাদন প্রণালী ও জীবনযাত্রার আমূল পরিবর্তন নিয়ে আসে। সে পরিবর্তনের ধারা বিংশ শতাব্দী পার হয়ে বর্তমান একবিংশ শতাব্দীতে প্রবাহমান। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের বিংশ শতাব্দী পার হয়ে একবিংশ শতাব্দীতেও আমাদের এটা প্রবাহমান আছে। আর এই শিল্প বিপ্লব এবং হিসাব বিজ্ঞানের উন্নয়নটা কিভাবে ঘটেছে, যৌথ মূলধনী কারবারের আবির্ভাব প্রাদুর্ভাব, সেই যৌথ মূলধনী কারবারের আবির্ভাবের প্রাদুর্ভাব সাধারণত কত ভাগে ভাগ করা হয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখব। অধিকারে স্থায়ী সম্পদের বিনিয়োগ, যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব, আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা কার্য, উৎপাদন ব্যয় হিসাবের বিকাশ, অবচয় ধারণার সৃষ্টি, বিভিন্ন তত্ত্ব ধারণা আবিষ্কারের প্রভাব, আদর্শমান ব্যয় হিসাবের প্রচলন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আবির্ভাব, দ্বৈত হিসাব পদ্ধতির প্রচলন, সরকারি হিসাব ব্যবস্থার প্রচলন, আয়কর আইনের প্রভাব, সর্বজন শিক্ষিত হিসাব বিজ্ঞান নীতিমালার উদ্ভব, ব্যবস্থাপনীয় হিসাব বিজ্ঞান, হিসাব ও পরিচালনা হিসাব বিজ্ঞানের প্রাদুর্ভাব। সুতরাং এটি নির্দ্বিধায় বলা যায় যে আজকের আধুনিক হিসাব বিজ্ঞানের শিল্প বিপ্লবের ফসল। এই কারণগুলোর জন্যই আমরা এই হিসাব বিজ্ঞানকে শিল্প বিপ্লব এবং হিসাব বিজ্ঞানের উন্নয়ন হিসাবে ধরতে পারি। এই কারণগুলোর জন্য আমরা পরবর্তীতে চলে যাব হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। তার আগে আমরা একটু বলে রাখি যে আমাদের হিসাব বিজ্ঞানের অর্থনৈতিক উন্নয়নে হিসাব বিজ্ঞানের ভূমিকাটা কি সেটা নিয়ে আমাদের একটু আলোকপাত করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাপক। এই অর্থনৈতিক উন্নয়ন হিসাব বিজ্ঞান ছাড়া কখনোই সম্ভব ছিল না। আর সেই সম্ভব ছিল না বিধায় আমাদের আজ হিসাব বিজ্ঞানে এতটা উন্নতি সাধন করেছে। বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্য উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন নিবিড়ভাবে জড়িত। বুঝতে হবে যে বর্তমানে প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন নিবিড়ভাবে জড়িত। অর্থাৎ ব্যবসা বাণিজ্য যত উন্নয়ন হবে আর অর্থনৈতিক উন্নয়নও ততটা হবে। এটা না হলে
কখনোই হিসাব বিজ্ঞানের ভূমিকা আর রাখতে পারতো না, হিসাব বিজ্ঞান ভূমিকা রাখতে পারতো না। বিগত শতাব্দীর প্রথম দিকে ওয়ার্নার সাম্বার্ট তার লিখিত ইউরোপিয়ান অর্থনৈতিক ইতিহাস বর্ণনায় ইউরোপীয় শিল্প বিপ্লব দুতরফা দাখিলা হিসাব রক্ষণ পদ্ধতির প্রয়োগকে একটা বিশাল আকারে উপাদানস্বরূপ চিহ্নিত করেছিলেন। তারই আলোকে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান অর্থনৈতিক উন্নয়নের সুসম্পর্ক সুপ্রাচীন। অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধি পেতে হলে উৎপাদন বিভিন্ন উপাদানের মাঝে সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু বন্টন প্রয়োজন, আর এই জন্য প্রয়োজন তথ্যভিত্তিক বিস্তারিত কার্যকর পরিকল্পনা গ্রহণ। তথ্যভিত্তিক কার্যকরী পরিকল্পনা গ্রহণ ছাড়া আমাদের হিসাব বিজ্ঞানের উন্নয়ন সম্ভব নয়। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়নে প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে। আর এই প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে অর্থনৈতিক উন্নয়নে হিসাব বিজ্ঞানের ভূমিকা সাধারণত কি কি জিনিসের উপরে নির্ভর করে। হিসাব বিজ্ঞানের উন্নয়নের ভূমিকা সাধারণত কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা একটু দেখব। এটা আছে 1 নম্বরে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সঠিক হিসাব রক্ষণ ও আর্থিক প্রতিবেদন প্রণয়ন। 2 নম্বর বাজেট প্রণয়ন। 3 নম্বরে হিসাব নিরীক্ষার মাধ্যমে দুর্নীতি দমন। 4 নম্বরে আমাদের জাতীয় আয় নিরূপণ। 5 নম্বরে পরিসংখ্যান কাজে সহায়তা করা। 6 নম্বর সরকারের রাজস্ব আদায়ে সহায়তা করা। কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। এইগুলো ছাড়া অর্থনৈতিক উন্নয়ন হিসাব বিজ্ঞানের ভূমিকা রাখা কখনোই কোনোভাবে সম্ভব নয়। তাহলে আমরা বুঝলাম যে অর্থনৈতিক উন্নয়নে হিসাব বিজ্ঞানের ভূমিকাটা কী কী হলে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব। এরপরে আমরা চলে আসব আমাদের অন্যান্য টপিকসগুলোতে, যেটা আমি এখানে একটু লিখে দেব।
আমি মোটামুটি ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন তোমাদের লিখে দিলাম, যে কোশ্চেনগুলো বোর্ডে দেওয়া হলো। আধুনিক হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো, হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান আলোচনা করো, বাংলাদেশ হিসাব বিজ্ঞানের পেশা সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশ হিসাব বিজ্ঞানের পেশার উন্নয়ন আইসিএবি ও আইসিএমএবি এর ভূমিকা আলোচনা করো, পাবলিক হিসাব বিজ্ঞান ও প্রাইভেট হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো, হিসাব তত্ত্ব ব্যবহারকারী কারা, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। এবং হিসাব ইতিমধ্যে আমরা যে দুটি কোশ্চেন পড়িয়েছি সেটাও খুব ইম্পর্ট্যান্ট। মোটামুটি এই অধ্যায়ের এখান থেকে এই কোশ্চেনগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। যাই হোক, আমি এখন চলে আসব আধুনিক ব্যবসায়ে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। আমরা এখন আলোচনা করব আধুনিক ব্যবসায় হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। এরপরে আমরা চলে যাব হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। তারপরে বাংলাদেশ হিসাব বিজ্ঞানের পেশা সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশ হিসাব বিজ্ঞান পেশার উন্নয়নে আইসিএমএবির ভূমিকা আলোচনা করো, পাবলিক হিসাব বিজ্ঞান ও প্রাইভেট হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো, হিসাব তত্ত্ব ব্যবহারকারী কারা, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো, জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। আমি এখন চলে যাব আধুনিক ব্যবসায় হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। আধুনিক ব্যবসায় হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। আধুনিক বলতে আমরা 1950 সাল থেকে শুরু করে বর্তমান সাল পর্যন্ত বুঝি। তাই এই আধুনিক সালে ভিতরে আমাদের হিসাব বিজ্ঞানের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা নিয়ে আমি এখন আলোকপাত করছি। আমরা জানি ব্যবসা বাণিজ্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। কালের বিবর্তনে ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার লাভ করে বর্তমান পর্যায়ে এসেছে। এমনকি প্রতিনিয়ত ব্যবসায়িক কার্যক্রম দেশের অভ্যন্তরে বাইরে বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়িক কর্মকাণ্ড অধিকারে বৃদ্ধির ফলে হিসাব সংক্রান্ত বিভিন্ন জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। এই সকল জটিলতা নিরসনে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আধুনিক ব্যবসায় আর্থিক কর্মকাণ্ড পরিচালনা নিয়ন্ত্রণে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা আমি এখন করব। সেই আলোচনার প্রথমটা আছে আর্থিক ফলাফল নির্ণয়। আর্থিক ফলাফল নির্ণয়, মুনাফা অর্জন। আমরা কিভাবে আর্থিক ফলাফলটা নির্ণয় করি সেটা আমরা এখন দেখব। যে আমরা জানি যে মুনাফা অর্জন ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম ও প্রধান উদ্দেশ্য। এটা সবাই জানি যে মুনাফা অর্জনই প্রতিষ্ঠানের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। নির্দিষ্ট সময়তে এই উদ্দেশ্য কতটুকু অর্জিত হলো তা জানার জন্য আয় ব্যয় বিবরণী অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। এটা সাধারণত হিসাব বিজ্ঞান 9-10 থেকে শুরু করে এই অনার্স 4th ইয়ার পর্যন্ত সবাই মোটামুটি তোমরা করেছো যে কিভাবে আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে হয়, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টটা কিভাবে তৈরি করতে হয়। সুতরাং আর্থিক ফলাফল নির্ণয় হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। 2 নম্বর আমার আর্থিক অবস্থা প্রকাশ, ডিসক্লোজ অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ইংলিশে হবে ডিসক্লোজ অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বলতে মূলত কোনো নির্দিষ্ট তারিখে বা সময়ে ওই প্রতিষ্ঠানের মোট সম্পত্তির বিপরীতে বহির্দায় ও মালিকানা সত্ত্ব কতটুকু পরিমাণে বিদ্যমান তাকে নির্দেশ করে। অর্থাৎ আমার ইনকাম স্টেটমেন্টের পরে আমার ব্যালেন্স শিটটা তৈরি করতে হলে আমি কত টাকার সম্পদ এবং কত টাকার দেনা আছে সেই দেনা সম্পর্কে আমাদের এখানে আলোকপাত করা হয়েছে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র প্রকাশ পায়। এরপর আমাদের হবে ব্যয় নিয়ন্ত্রণ, কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোল অর্থাৎ আমরা ব্যয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা। ব্যয় নিয়ন্ত্রণ বলতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখাকে বোঝায়। ব্যয় নিয়ন্ত্রণ বলতে আমরা একটা নির্দিষ্ট ব্যয়কে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখাকে বোঝায়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যয় নিয়ন্ত্রণ মুনাফা সর্বোচ্চকরণের একটি অন্যতম মোক্ষম হাতিয়ার। হিসাব বিজ্ঞানে ব্যয় নিয়ন্ত্রণ আদর্শ ব্যয় পদ্ধতিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্টিং মেথড। স্ট্যান্ডার্ড কস্টিং মেথড ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত একটি আদর্শ অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্যয় থাকে। পরবর্তীতে আদর্শ ব্যয় ও প্রকৃত ব্যয়ের ফলাফলের সাথে তুলনা করা হয়। এক্ষেত্রে প্রকৃত ব্যয় যদি আদর্শ ব্যয় অপেক্ষা বেশি হয় তাহলে তার কারণ চিহ্নিত করে সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আমার প্রথম গেল
আর্থিক ফলাফল নির্ণয়, এরপর গেল আর্থিক অবস্থা প্রকাশ, এরপর গেল ব্যয় নিয়ন্ত্রণ। এরপর আমার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা। বর্তমান ব্যবসা পরিমণ্ডল অনেক পরিবর্তনশীল ও প্রতিযোগিতাপূর্ণ। এমত অবস্থায় সাফল্যের সাথে ব্যবসা জগতে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরূপ সিদ্ধান্ত গ্রহণে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এরপর হচ্ছে আমার ভুল ও জালিয়াতি প্রতিরোধ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা হিসাব রাখার ফলে সাধারণত ভুল, জুয়াচুরি, জালিয়াতি আমাদের লক্ষ্য করা যায়। আর এই ভুল জালিয়াতি যাতে না হয় সেদিক দিয়ে হিসাব বিজ্ঞানের ভূমিকা পালন করে। আর ভুল জুয়াচুরির মাধ্যমে কর্মীদের সম্পাদিত কার্যাবলী অনেক ভুল হয়ে থাকে, আবার কখনো তারা ইচ্ছাকৃতভাবে প্রতারণা, জালিয়াতির আশ্রয় নেয়। হিসাব বিজ্ঞান হিসাব প্রক্রিয়া জবাবদিহিতা সৃষ্টির মাধ্যমে কর্মীগণ কর্তৃক সংগঠিত ভুল জালিয়াতি প্রতিরোধ করে থাকে। এরপর আমরা আসবো নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন। নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমরা দেখি ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি হলো কার্যকর নীতি নির্ধারণ ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা প্রণয়ন। আর এই জন্য প্রতিষ্ঠানের বর্তমান অতীত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়। আর্থিক বিবরণী সম বিশ্লেষণ ব্যাখ্যা প্রদানের মাধ্যমে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাকে নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের অতীত ও বর্তমান ও অতীত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এরপর আমাদের আসবে ব্যবস্থাপনার সহায়ক, কোঅপারেশন অফ ম্যানেজমেন্ট। হিসাব বিজ্ঞান বিভিন্ন তথ্য সরবরাহ করে ব্যবস্থাপনাকে সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সহায়তা করে। এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবস্থাপনার সহায়ক হিসাবে আখ্যায়িত করা হয়। তারপর থাকবে আমাদের প্রমাণপত্র হিসেবে ব্যবহার, ইউজ অ্যাজ এভিডেন্স। হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের কাজে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি এড়ানো বা নিরীক্ষার কাজে সহায়তার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট সংরক্ষণ করা হয়, যা পরবর্তীতে প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হয়। তারপরে আসবে আমাদের আয়কর নিরূপণ। সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণ আর আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি নির্ণয়পূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল, আয়কর নির্ধারণ, আয়কর প্রদানে হিসাব বিজ্ঞান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমাদের আসতে হবে তুলনামূলক বিশ্লেষণের ভিতরে, অর্থাৎ কম্পারেটিভ অ্যানালাইসিস। আন্তঃবিভাগীয়, আন্তঃপ্রতিষ্ঠান এমনকি সমজাতীয় অন্য প্রতিষ্ঠানের মধ্যে মুনাফা অর্জন ক্ষমতা, কর্মদক্ষতা পরিমাপের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আমার আসবে পণ্যমূল্য নির্ধারণ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে পণ্যের উৎপাদন ব্যয় নিরূপণ করা পর তার সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। এরপর সর্বশেষ আমার মূলধন কাঠামো নির্ধারণ, ডিটারমিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ব্যবসা পরিচালনার মূলধনই হলো জ্বালানি স্বরূপ। মূলধন কাঠামো হলো যে কোনো প্রতিষ্ঠানের মূল ভিত্তি। কোন কোন উৎস হতে মূলধনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হবে তাকে মূলধন কাঠামো বলে। হিসাব বিজ্ঞান প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে সঠিক মূলধন কাঠামো নির্ধারণের ব্যবস্থাপনাকে সহায়তা করে। হাতিয়ার, হিসাব বিজ্ঞান একটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন কাঠামো নির্ধারণ থেকে শুরু করে মুনাফা অর্জন তথা চূড়ান্ত লক্ষ্য পৌঁছানো পর্যন্ত সর্বত্রই বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের মূলধন কাঠামো নির্ধারণ করাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তাহলে আমরা আধুনিক হিসাব বিজ্ঞানের ভূমিকা, ব্যবসায় হিসাব বিজ্ঞান ভূমিকাটা মোটামুটি আলোচনা হলো। এরপর হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। এরপর আমাদের হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, এটা নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করব। আমরা জানি যে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান,
এই দুটার ভিতরে মতনৈক্য রয়েছে। কারো কারো মতে হিসাব বিজ্ঞান কলা, আবার কারো কারো মতে হিসাব বিজ্ঞান বিজ্ঞান, আবার অনেকের মতে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব যে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। হিসাব বিজ্ঞান একটি কলা, অর্থাৎ অ্যাকাউন্টিং ইজ আর্টস। হিসাব বিজ্ঞান একটি কলা কারণ কার্য সম্পাদনের সুনির্দিষ্ট রীতি, কৌশল বা পদ্ধতিকে বলা হয় কলা। এখানে বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান একটি কলা কারণ কার্য সম্পাদনের সুনির্দিষ্ট রীতি, কৌশল বা পদ্ধতিকে বলা হয় কলা। কার্য সম্পাদনের সুনির্দিষ্ট রীতি বা কৌশলকে বলা হয় কলা। কলার মূল উদ্দেশ্য হলো কোনো বিষয়কে প্রয়োজনের নিরিখে সহজবোধ্য উপায়ে উপস্থাপন করা। হিসাব বিজ্ঞান শাস্ত্রের লেনদেন সমূহ হিসাব একটি নির্দিষ্ট রীতি, কৌশল ও সুশৃঙ্খল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সব কিছু সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সংরক্ষণ করা হয়, অর্থাৎ হিসাব রক্ষণ, উপস্থাপন, হিসাবকে প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি কাজে একটি সুনির্দিষ্ট পদ্ধতি ও নীতি মোতাবেক সম্পন্ন করা হয়। হিসাব বিজ্ঞান সূত্র ও তত্ত্ব বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কতগুলো বিশেষ নীতি পদ্ধতি বাঁধিয়া দেওয়া হয়েছে। উক্ত বাধা ধরা নীতি পদ্ধতি মোতাবেক হিসাব বিজ্ঞানকে কলাও বলা হয়। অধ্যাপক পালমার বলেন, বুককিপিং ইজ দ্য আর্টস অফ অ্যাপ্লাইং প্রিন্সিপালস অফ দ্য সায়েন্স অফ অ্যাকাউন্টেন্সি ইজ দ্য কিপিং অফ অ্যাকাউন্টস। অর্থাৎ হিসাব রাখার সময় সঠিকভাবে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগিত কৌশলই হলো বিজ্ঞান, হিসাব বিজ্ঞান। এবার হিসাব বিজ্ঞানের একটি বিজ্ঞান, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা আসি হিসাব বিজ্ঞান একটা বিজ্ঞান। আমরা জানি যুক্তি ও সত্যের আলোকে প্রতিষ্ঠিত জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। আমরা জানি যুক্তি ও সত্যের আলোকে প্রতিষ্ঠিত জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানের মুখ্য কাজ হলো মানব কল্যাণের সাধনের জন্য একটি ঘটনা ও কার্যের প্রকৃত কারণ বিশ্লেষণপূর্বক উহার ফলাফল নিরূপণ করা। অর্থাৎ বিজ্ঞানটা একটা বাস্তব ভিত্তিক এবং সুদৃঢ় মানব জাতির সুপরিকল্পিত একটা পদ্ধতি। হিসাব রক্ষণশাস্ত্র আর্থিক লেনদেন সময় হিসাবের বইতে যুক্তিসঙ্গত ও বৈজ্ঞানিক প্রক্রিয়া লিপিবদ্ধ করিয়া একটি লেনদেন বা ঘটনার প্রকৃতি, কারণ ও বিশ্লেষণপূর্বক উহার কালান্তিক ফলাফল নির্ণয় করিয়া থাকে। এছাড়াও আর্থিক লেনদেন সময় রক্ষণ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীভুক্তকরণ, অভিজ্ঞতা আহরণ ইত্যাদি কর্মপ্রতিষ্ঠিত সূত্রের সাহায্যে অত্যন্ত সহজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয় বিধায় হিসাব বিজ্ঞানকে একটি বিজ্ঞান বলা হয়। উপরের এই আলোচনা হতে আমরা স্পষ্ট প্রতীয়মান যে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান আওতায় একটি গতিশীল প্রয়োগ বিষয়, তাই একই সাথে এরা কলা এবং বিজ্ঞান উভয় হিসেবে চিহ্নিত করলে মোটামুটি ভুল হবে না। অতএব আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি কলা এবং বিজ্ঞান উভয়। এরপর আমরা আসব হিসাব বিজ্ঞান, বাংলাদেশ হিসাব বিজ্ঞানের পেশা সম্পর্কে আলোচনা করব। পেশা সম্পর্কে আলোচনা করতে গেলে উৎপত্তি ও ক্রমবিকাশ এটা আমাকে অবশ্যই দেখতে হবে। পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে পরিণত হতে আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। অন্যান্য ক্ষেত্রের মতো হিসাব বিজ্ঞান পেশাতেও এর প্রভাব পড়েছে। আমরা একসময় ব্রিটিশ আইন কানুন অনুযায়ী চলেছি, ব্রিটিশদের প্রস্থানের পর পাকিস্তানের আইন অনুসরণ করেছি। বাংলাদেশ নিজস্ব আইন দ্বারা পরিচালিত হবার ইতিহাস শুরু 1971 সন থেকে। এই ভূখণ্ডে সর্বপ্রথম কোম্পানি আইন প্রণয়ন হয় 1850 সালে। তখন এদেশে ব্রিটিশ শাসন ছিল। ব্রিটিশদের কোম্পানি আইন 1944 অনুযায়ী এর প্রচলন হয় 1850 আইন অনুসারে। এই আইনের সময়ের উল্লেখযোগ্য দিক ছিল কী কী সেটা আমরা এখন একটু দেখব। অর্ধবার্ষিক নিরীক্ষা, আইনজীবীগণ কর্তৃক নিরীক্ষা কার্য সম্পাদন। 1913 সালের কোম্পানি আইন উপমহাদেশের হিসাব বিজ্ঞান পেশার উন্নয়নে প্রকৃত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ এই আইনে তৃতীয় পক্ষ কর্তৃক নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হয়। নিরীক্ষকদের যোগ্যতা অর্জনের পরীক্ষা প্রচলন করা হয়। এই ধরনের পরীক্ষাকে বলা হয় জিডিএ, গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টস। 1932 সালের অডিটর সার্টিফাইড রুলস প্রণীত হয়। 1947 সালে বিভক্তির পর পাকিস্তান সরকার 1932 সালের অডিটর সার্টিফাইড রুলস গ্রহণ করে। 1950 সালে প্রণীত হয় অডিটর সার্টিফাইড রুলস, বা 1932 সালের রুলসকে বাতিল করে 1950 সালের রুলসে নিরীক্ষকের শিক্ষা ও প্রশিক্ষণের শর্তাবলী নির্ধারণ করা হয়। অডিটর সার্টিফাইড রুলস অনুযায়ী যারা পেশাদার হিসাব বিজ্ঞানী সনদ পেতেন তাদেরকে রেজিস্টার্ড অ্যাকাউন্ট বলা হতো। 1956 সালে পাকিস্তান ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টস গঠিত হয়। 1961 সালে জারি হয় পাকিস্তান ইনস্টিটিউট অফ সার্টিফাইড অ্যাকাউন্টস অর্ডিন্যান্স। গঠিত হয় পাকিস্তান ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। 1973 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হলে 1973 সনে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় 1971 সনে। 1973 সনে ইনস্টিটিউট অফ সার্টিফাইড অ্যাকাউন্টস অর্ডার জারি হয়। 1994 সনে বাংলাদেশ কোম্পানি আইন জারি হয়। তাহলে বোঝা গেল আমাদের বিভিন্ন সাল থেকে যে বাংলাদেশের কোম্পানি আইন জারি হয় 1994 সাল থেকে। ব্যয় ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ইতিহাস। ব্যয় ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ইতিহাস। ব্যয় ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানীগণ বিশ্ব দরবারে তাদের পেশার স্বীকৃতি পেয়েছেন 20 শতাব্দীতে। বাংলাদেশ প্রকৃত স্বীকৃতি লাভ করে 21 শতাব্দীতে। বই জানো না? 1919 সালে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস গঠিত হয়। 1942 সালে আইসিএর ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস একটি শাখা ভারতবর্ষে স্থাপিত হয়। 1944 সালে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া স্থাপিত হয়। 1951 সালে পাকিস্তান ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টস স্থাপিত হয়। 1966 সালে পাকিস্তান ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টস আইন পাস হয়। 1972 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টস গঠন করা হয়। 1967 সালে দ্য কস্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অর্ডিন্যান্স 1977 জারি হয়। গঠিত ICMAB কোম্পানি আইন 1994 181 1 খ উপধারায় কতিপয় কোম্পানির জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বাধ্যতামূলক করা হয়। উক্ত আইনের 220 ধারায় নির্ধারিত কিছু কোম্পানির জন্য উৎপাদন ব্যয় নিরীক্ষার বিধান করা হয়। ICMA থেকে সনদপ্রাপ্ত CMA গণকে